শ্রাবণের বিপদের দিনে পাশে দাঁড়ালো ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় ওমের অবস্থা খুব খারাপ। ওম বুঝে উঠতে পারে না কি করবে। একদিকে ওল্ড ম্যানও খুব ভেঙে পড়েছে, আর তখন বাসুদেব আঙ্কেল ওমকে বোঝাতে থাকে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে তুমি একটাবার জেঠুমনির কাছে যাও ওম। জেঠুমনিকে গিয়ে সবটা বলো, না হলে এরপর কিন্তু হাতের বাইরে সব বেরিয়ে যাবে, তখন চেয়েও কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাই বলছি এখনও সময় আছে, দয়া করে এখন যাও। এরপরে ওম ভাবতে থাকে কি করবে। অন্যদিকে শ্রাবণ হাঁটতে থাকে আর বলে, এত কম সময়ে আমি 2 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করব ভগবান, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে কোথা থেকে আমি 2 লক্ষ টাকা পাবো। আর তারপরেই শ্রাবণ ভাবে আরতিদির সাথে একবার ফোন করে কথা বলতে হবে। যদি আরতিদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব ভালো হবে। এর মধ্যেই দেখা যায় রোহিণী সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে অভিকে বিয়ে করবে। দাদু তো এই কথাটা শুনে চমকে যায় আর বলে, তুমি এসব কি বলছো রোহিণী দিদিভাই, তুমি এই ছেলেটাকে বিয়ে করবে? আর রোহিণী তখন বলে, হ্যাঁ, কেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে পারি না? দাদু তখন বলে, হ্যাঁ অবশ্যই, কেন পারো না, অবশ্যই পারো। কিন্তু তুমি কি জানো এই ছেলেটা কত বড় ঠক জোচ্চোর? তারপরেও তুমি জেনে শুনে এই ছেলেটাকে বিয়ে করবে? কেন দিদিভাই, কেন এই ছেলেটাকে বিয়ে করবে? তখনই রোহিণী বলে, তোমার কোথাও ভুল হচ্ছে দাদু, আমার মনে হয় অভির কোনো দোষ নেই। অভি ঠক জোচ্ছর না, ওকে যদি কেউ ঠকায় তাহলে তো সেটা ওর দোষ না। অভি মনে মনে ভাবে, বাহ, আমার জন্য তো একা রোহিণী লড়াই করছে, আমি বরং চুপচাপ একটু দেখি কি হয়। সানায়া বলে, কিন্তু দিভাই, এটা তো দাদাভাইয়ের বিয়ের মণ্ডপ ছিল, তুই এই বিয়ের মণ্ডপে বিয়ে করতে যাবি বা কেন? আর রোহিণী তখন বলে, দেখ সানায়া, আমার পার্সোনাল ব্যাপারে তুই নাক গলাস না, আমাদের ব্যাপারটা আমাদেরকেই সামলাতে দে। এরপর দাদু বলে, তুমি কেন বলো তো এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিলে? আর তখন চলে এসেছে উপর থেকে ওম আর বলে, কেন আবার? তুমি বলেছো না যে তুমি তোমার সম্পত্তি ভাগ করে দেবে, সেই জন্যই এখানে এসেছে। আর অভিকে বিয়ে করলে ও জানে ও সমস্ত সম্পত্তি পাবে, তার জন্য। কি রোহিণী, আমি ঠিক বললাম তো? রোহিণী তখন বলে, দাদা ভাই, তুই কিন্তু এবারে আমাকে ইনসাল্ট করছিস, তুই এইভাবে আমাকে ইনসাল্ট করতে পারিস না। আর ওম তখন বলে, চুপ কর, ইনসাল্ট করবো না কেন? তুই যদি এরকম কাজ করিস তোকে তো ইনসাল্ট করতেই হবে। আর কত অন্যায় করবি তুই? এই ছেলেটাকে বিয়ে করে সারা জীবন পস্তানোর থেকে না বিয়ে করা অনেক ভালো। আর তুই কিনা এই ছেলেটাকেই বিয়ে করতে চাইছিস? এরপরেই চুপ করে রয়েছে অভি। আর তখনই দাদু বলে, আচ্ছা, তার মানে আমি পুরো ব্যাপারটা এবারে বুঝলাম। দেখো রোহিণী দিদিভাই, তুমি হয়তো এই কথাটা শুনেছো যে আমার নাতিবাবু যদি বিয়ে না করে তাহলে আর যে আমার নাতি নাতনি থাকবে তারা বিয়ে করলে আমি সমস্ত সম্পত্তি লিখে দেবো। তুমি হয়তো পরের 2 লাইন শোনোনি, তার জন্য এই কথাটা বলছো। পরের 2 লাইন ছিল যে, যাকে আমি বুঝতে পারবো যে আমার ভরসা মানে ঠিকঠাকভাবে মেটাতে পারবে, আমার বিশ্বাস থাকবে তার ওপর, সেই মানুষটাকেই আমি আমার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব দেব। কিন্তু তোমার ওপর বা অভির ওপর কারোর ওপরই আমার সেই ভরসাটা নেই, তাই আমি কিন্তু তোমাদের এক কানা করিও দেব না। এটা মনে থাকবে তো? কি এবারে নিশ্চয়ই বিয়ে করতে চাইবে না? রোহিণী মনে মনে ভাবে, দাদু এখন রাগের মাথায় এসব বলছে, বিয়ে করে দাদুকে এমন ভরসা দেব যে দাদু নিজে থেকে আমাদের সম্পত্তি লিখে দেবে। এরপর রোহিণী বলে, হ্যাঁ দাদু, আমরা বিয়ে করব, আমরা ভালোবেসেই বিয়েটা করব, আর তোমার সম্পত্তির জন্য না, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? এরপর দাদু তখন বলে, বেশ, তুমি যখন বলছো তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নেই, তোমরা বিয়ে চাইলে করতেই পারো। এইদিকে রাস্তায় এক জায়গায় ক্রিসমাস ফাংশন হবে বলে ঠিক হয়েছে, আর সেখানে কিছু লোকজন চলে এসেছে সব ফাংশন দেখতে। কিন্তু যে গান করবে, যে নাচ করবে, সেরকম কোনো আর্টিস্ট আসেনি। কাকে দিয়ে কি করাবে বুঝতে পারছে না যারা অর্গানাইজার, তাদের এখন মাথায় খুব চিন্তা। এইদিকে শ্রাবণ আরতিদির সাথে কথা বলতে থাকে আর বলে, আরতিদি, 2 লক্ষ টাকা আমার লাগবে, জোগাড় করে দিতে পারবে? আরতিদি বলে, শ্রাবণ, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। আর এর মধ্যে রাস্তায় বাইকওয়ালার সাথে এমনভাবে ধাক্কা লাগে শ্রাবণের যে শ্রাবণের ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে যায়। এরপর শ্রাবণ কি করবে বুঝে উঠতে পারে না। শ্রাবণ ভাবে, এখন আর তো শেষ আশাটাও চলে গেল, কি করব আমি এখন, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? এর মধ্যেই অর্গানাইজাররা নিজেরা আলোচনা করতে থাকে আর বলে, আমি এখন কি করে একজন ভালো সিঙ্গারকে নিয়ে আসবো? আরে বাবা, এখন তো যদি সিঙ্গার না তুলতে পারি না তাহলে ওরা আমাদেরকে মেরে একদম শেষ করে দেবে, কি যে করব বুঝতে পারছি না। তখনই শ্রাবণ চলে আসে আর বলে, যদি আপনারা পারমিশন দেন তাহলে এই সমস্যা থেকে
আমি আপনাদেরকে বাঁচাতে পারি। আপনাদের কি আর্টিস্ট আসেনি? তখন সে বলে, আরে হ্যাঁ, সিঙ্গারটা আসেনি আর ওদেরকে বোঝানোই যাচ্ছে না। আপনি পারবেন করতে? তখন শ্রাবণ বলে, হ্যাঁ পারবো, তবে আমার একটাই শর্ত আছে। আমার 2 লক্ষ টাকা চাই। আসলে আমার বোনজি হসপিটালে ভর্তি, আমাকে সেখানে গিয়ে টাকাটা জমা করতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে ওকে। ওর অপারেশন না হলেও বাঁচবে না। কথাটা শোনা মাত্রই তখন অর্গানাইজাররা বলে, বেশ বেশ, আপনার দরকার টাকা আর আমাদের দরকার গান, মানে সিঙ্গার। আপনি যদি সেটা করতে পারেন তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। এরপরেই তখন শ্রাবণ মঞ্চে ওঠার জন্য রেডি হতে থাকে। আর অন্যদিকে দেখা যায় রোহিণী আর অভি দুজন মিলে চলে এসেছে সেজে। এর মধ্যে ওল্ড ম্যান তখন বলে, বাহ, দুজনেই তো দেখছি সেজে একেবারে চলে আসা হয়েছে, তাহলে আর কিছু কথা বলি। এরপরেই তখনই ওল্ড ম্যান বলে, জানো তো দিদিভাই, পরশ পাথর ভেবে যাকে তুমি নিয়ে এসেছো এই বাড়িতে, সে তো নুড়ি পাথরের থেকেও অযোগ্য। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো, আমি কোন অ্যাঙ্গেলে কথাটা বলছি। তখন রোহিণী বলে, দাদু তুমি এইভাবে অপমান করো না, বারবার যদি তুমি এইভাবে অপমান করতে থাকো তাহলে তো আমাদের খারাপ লাগে, এটা অন্তত বোঝো। আর দাদু তখন বলে, খারাপ লাগে? তা খারাপ লাগলে তো তুমি আর এই সমস্ত কিছু করতে না। তুমি তো বারবার এই ছেলেটাকে টেনে টেনে অনেক খারাপ কাজ করছো, যেটা আমাদের খুব খারাপ লাগছে। এটা কেন করবে? এরপরে রোহিণী বলে, দাদু তুমি কিন্তু আমাকে পুরোপুরি ভুল বুঝছো। আমি চাইছি বিয়েটা করে সুখে শান্তিতে সংসার করতে। তুমি যদি প্রত্যেকবার এরকম বাধা দাও তাহলে খুব অসুবিধা হয়। এর মধ্যেই ওমের কাছে একটা ফোন আসে, আর তখন ওম আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। আর তখন বাসুদেব আঙ্কেলও ভেঙ্কিকে ইশারা দেয় ওমের পেছন পেছন যাওয়ার জন্য। দুজন মিলে বেরিয়ে যায়। এইদিকে শ্রাবণ মঞ্চে উঠে নাচতে শুরু করে দিয়েছে, গাইতেও শুরু করেছে। শ্রাবণকে মঞ্চে দেখে সমস্ত দর্শকরা প্রচণ্ড খুশি হয়েছে। আর তখনই অর্গানাইজাররা বলে, মনে হয় আজকে মার মার খাওয়ার থেকে এই মেয়েটাই আমাদেরকে বাঁচিয়ে দিল। না হলে যে আজকে কপালে কী দুঃখ ছিল সেটা আমরা খুব ভালো মতন জানি। এর মধ্যে একজন মাতার লোক বলে, এই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, এই মেয়েটাকে আমি নিয়ে যাব, না হলে আমার কলিজা কোনোভাবেই ঠান্ডা হবে না। এর মধ্যে শ্রাবণ তো নাচ করে গান করে মাতিয়ে রেখেছে পুরো শোটা। কিছুক্ষণ পরে যখন গান শেষ হয়ে যায় তখন শ্রাবণ বলে, আমি এখন তাহলে আসি, দাদা আমার টাকাটা দিয়ে দিন, আমার বোনজির খুব বড় বিপদ, আমি তো আপনাকে বলেছিলাম। তখন অর্গানাইজার বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আজকে তুমি আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমার প্রয়োজন মেটাবো না সেটা হতে পারে? এ নাও ধরো, এটা রাখো। এরপর কিছু লোকজন চলে এসে বলে, না না, এখন তো কোথাও যেতে দেওয়া যাবে না, এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। কথাটা শোনার পর প্রচণ্ড রেগে যায় শ্রাবণ আর বলে, দেখুন দাদা, আমাকে যেতে দিন, না হলে কিন্তু খুব খারাপ হবে। এরপর লোকটা ইচ্ছে করে শ্রাবণের দিকে এগিয়ে জোর করতে থাকে। আর অন্যদিকে ওমও চলে আসছে। শ্রাবণের বিপদের দিনে কিন্তু ওমই পাশে দাঁড়াচ্ছে শ্রাবণের।